ডেটা মানে শুধু নির্বাচন জেতার কৌশল নয়, ডেটা হলো উন্নত শাসন ব্যবস্থা গড়ে তোলার একটা নকশা। এই ভাবনাটাকেই সামনে রেখে চলুন আজ আমরা পশ্চিমবঙ্গের ১০৪ নম্বর বিধানসভা কেন্দ্র নৈহাটির গভীরে যাই। আমরা এখানে শুধু ভোটের হারজিত দেখব না, বরং ডেটা আর মানুষের বাস্তব অভিজ্ঞতাকে একসাথে মিলিয়ে নৈহাটির ভবিষ্যৎটা বোঝার চেষ্টা করব। আমাদের এই পুরো বিশ্লেষণটা আমরা কয়েকটা ধাপে দেখব। প্রথমে নৈহাটির মাটির কথা, তারপর ভোটের রায়ের আসল মানেটা কি, এই যে একটা পরিবর্তন হলো তার কারণ, শাসনের জন্য একটা সুস্পষ্ট পরিকল্পনা, সাধারণ মানুষের সাথে নীতির সংযোগ, আর সবশেষে বিশ্বাসের ম্যান্ডেট। যে কোনো জায়গার ডেটা নিয়ে কাজ করার আগে সেখানকার মাটির টান, মানুষের দৈনন্দিন জীবনটা বোঝা খুব জরুরি। সংখ্যা তো অনেক কিছু বলে, কিন্তু সেই সংখ্যার পেছনের মানুষের সংগ্রাম আর স্বপ্নকে না বুঝলে আসল ছবিটা কখনোই পরিষ্কার হয় না। নৈহাটি মানে একদিকে শহরে জীবন, আরেকদিকে গ্রামীণ পরিবেশের একটা মেলবন্ধন। আর এই পুরো এলাকাটার পরিচয় জড়িয়ে আছে ইছামতি আর ঘোগরা নদীর সাথে। এই নদীগুলোই এখানকার মানুষের জীবন জীবিকার একটা বড় অংশ। আবার বর্ষাকালে এই নদী কিন্তু বন্যার কারণ হয়ে দাঁড়ায়। এখানকার জীবনটাও ঠিক এই নদীগুলোর মতো, কখনো শান্ত তো কখনো উত্তল। একটা সময় ছিল যখন এই অঞ্চলের অর্থনীতির চাকা ঘুরত পাটকলগুলোকে কেন্দ্র করে, কিন্তু সেই পাটকলগুলোর চিমনি আজ ঠান্ডা, আর এই নীরবতায় জন্ম দিয়েছে একটা গভীর অর্থনৈতিক উদ্বেগের, বিশেষ করে এলাকার তরুণদের মধ্যে। তাদের হাতে ডিগ্রি আছে, চোখে স্বপ্নও আছে, কিন্তু স্থানীয়ভাবে কাজ কই, তাদের ভবিষ্যৎ কি হবে, এই প্রশ্নটাই এখানকার রাজনীতির হাওয়াকে নিয়ন্ত্রণ করে। ভাবুন তো, রোজকার জীবনে এই ছোট ছোট সমস্যাগুলো যখন জমতে থাকে, যেমন ৩৪ নম্বর জাতীয় সড়কের ভাঙাচোরা রাস্তা, বন্যা নিয়ন্ত্রণের সঠিক ব্যবস্থার অভাব বা রেশনে খারাপ মানের চাল পাওয়ার অভিযোগ, এই বিরক্তিগুলোই কিন্তু ভোটের বাক্সে একটা বড় সিদ্ধান্তের জন্ম দেয়। তো মাটির কথা তো হলো, এবার চলুন সংখ্যার জগতে প্রবেশ করি, কারণ সংখ্যা কিন্তু সহজে মিথ্যে বলে না। সংখ্যাই আমাদের দেখিয়ে দেয় যে মানুষের ভাবনা কোন দিকে বইছে। চলুন নৈহাটির এই রায়টাকে একটু ডিকোড করা যাক। দেখুন, ২০১৬ থেকে ২০২১ এই ৫ বছরে ভোটার সংখ্যা প্রায় ১২,০০০ বেড়েছে। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়টা হল, দুটো নির্বাচনেই প্রায় ৮১% মানুষ ভোট দিয়েছে। এর সোজা মানে হল নৈহাটির মানুষ রাজনীতিকভাবে অত্যন্ত সক্রিয়। তারা তাদের মতামত জানাতে পিছপা হয় না। ২০২১-এর ফলাফলে তৃণমূল কংগ্রেস প্রায় ৫০% ভোট পেয়ে জিতেছে, কিন্তু ঠিক তারপরেই ভারতীয় জনতা পার্টি প্রায় ৩৮% ভোট পেয়ে একটা শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে। আর সিপিআইএমের ঝুলিতে গেছে প্রায় ১০% ভোট। মানে জেতার ব্যবধানটা কিন্তু খুব একটা স্বস্তিদায়ক না। এবার যদি ২০১৬ সালের ফলাফলের দিকে তাকান, তাহলেই আসল গল্পটা ধরতে পারবেন। ২০১৬-তে তৃণমূল কংগ্রেস প্রায় একই ভোট পেয়েছিল, কিন্তু তখন তাদের প্রধান প্রতিপক্ষ ছিল সিপিআইএম ৩১% ভোট নিয়ে। আর তখন বিজেপির ভোট ছিল কোথায়? মাত্র ১৩.৬%। মাত্র ৫ বছরে একটা রাজনৈতিক ঝড় বয়ে গেছে। বিজেপির ভোট শেয়ার বেড়েছে প্রায় ২৪% পয়েন্ট। এটা কোনো ছোটখাটো পরিবর্তন নয়, একটা বিরাট পরিবর্তন। এই বিপুল ভোটটা কোথা থেকে এলো, কেন এলো? পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে যে বামেদের ভোট ব্যাংকটা সরাসরি বিজেপির দিকে চলে গেছে। এটাই আমাদের বিশ্লেষণের কেন্দ্রবিন্দু। তবে এই সংখ্যাগুলো নিয়ে কথা বলার সময় আমাদের একটা জিনিস মনে রাখা খুব দরকার। এগুলো শুধুমাত্র কিছু পরিসংখ্যান নয়, এগুলো মানুষের কণ্ঠস্বর। আমাদের সংবিধান প্রত্যেক নাগরিককে যে মর্যাদা আর সম্মান দিয়েছে, তাকে মাথায় রেখে মানুষের সম্মতি নিয়েই তাদের সমস্যা বোঝার জন্য এই ডেটা ব্যবহার করা উচিত, দায়িত্ববোধের সাথে বিশ্বাস অর্জনের জন্য। এই যে এত বড় একটা রাজনৈতিক বদল, এর পেছনে কোনো একজন নেতা বা প্রার্থীর থেকেও বড় ভূমিকা পালন করেছে কিছু প্রাতিষ্ঠানিক শক্তি। চলুন এবার সেই শক্তিগুলোকে একটু তলিয়ে দেখা যাক। ক্ষমতাসীন দলের পরিস্থিতিটা যদি আমরা একটা সোয়াট বিশ্লেষণের মাধ্যমে দেখি, তাহলে ছবিটা খুব পরিষ্কার হয়ে যায়। তাদের শক্তি হল একটা মজবুত সংগঠন আর মানুষের কাছে পৌঁছানো কল্যাণমূলক প্রকল্প। কিন্তু দুর্বলতাও আছে, যেমন ১০ বছরের প্রতিষ্ঠান বিরোধিতা, দুর্নীতির কিছু অভিযোগ আর মতুয়ার সম্প্রদায়ের মধ্যে তৈরি হওয়ার উদ্বেগ। সুযোগ যেমন আছে কেন্দ্রের প্রকল্পগুলোকে কাজে লাগানোর, তেমনি বিজেপির প্রচার আর ভোট ভাগের একটা আশঙ্কাও কিন্তু রয়েছে। এই স্লাইডটা একটা খুব জরুরি পার্থক্য তুলে ধরে। একদিকে দেখুন কল্যাণমূলক প্রকল্প, যেমন ধরুন পেনশন বা পানীয় জল, সেগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে। এর ডেলিভারি স্কোর মাঝারি থেকে বেশ ভালো, কিন্তু অন্যদিকে মানুষের বিশ্বাসের স্কোরটা কিন্তু মাঝারি থেকে কম। কারণটা কি? কারণ হল দুর্নীতির অভিযোগ আর প্রশাসনিক স্বচ্ছতার অভাব। মানে ডেলিভারি হচ্ছে কিন্তু বিশ্বাস তৈরি হচ্ছে না।
মানুষের এই যে ক্ষোভ, এটা কিন্তু হাওয়ায় তৈরি হয়নি। এর পেছনে নির্দিষ্ট কারণ আর জায়গা আছে। যেমন ধরুন, শিবদাসপুরে বন্যার ত্রাণের টাকা নিয়ে অভিযোগ, 4 আর 5 নম্বর ওয়ার্ডের রেশনের চালের মান নিয়ে প্রশ্ন, কাম্পা চাকলা অঞ্চলের জমির বিবাদ, বা মতিনগরে 34 নম্বর জাতীয় সড়কের গর্ত। এই প্রত্যেকটা স্থানীয় সমস্যা এক হয়ে একটা বড় অসন্তোষের জন্ম দিয়েছে। আচ্ছা, বিশ্লেষণ তো অনেক হলো। শুধু সমস্যাগুলো চিহ্নিত করলেই তো কাজ শেষ হয় না, সমাধানের রাস্তাও দেখাতে হয়। এখন আমরা একটা কার্যকরী পরিকল্পনা বা ব্লুপ্রিন্ট নিয়ে কথা বলবো, যা সত্যি সত্যি নৈহাটির মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে পারে। তাহলে সমাধানের পথটা কি? আমাদের এই ব্লুপ্রিন্টের 3টে প্রধান স্তম্ভ আছে। প্রথমত, জাতীয় সড়ক 34কে 4 লেনে উন্নীত করা। দ্বিতীয়ত, একটা মাল্টিস্কিল টেক পার্ক তৈরি করা, যা স্থানীয় তরুণদের জন্য ভালো কাজের সুযোগ তৈরি করবে। আর তৃতীয়ত, নদী বাঁধগুলোকে আরও মজবুত করে বন্যা নিয়ন্ত্রণ করা। এই প্রকল্পগুলোকে শুধু খরচ হিসাবে দেখলে ভুল হবে। এগুলো আসলে এক একটা বিনিয়োগ, আর প্রত্যেক বিনিয়োগেরই একটা রিটার্ন থাকে। 500 কোটি টাকার NH34 আপগ্রেড করলে যাতায়াত আর ব্যবসার সুবিধা বাড়বে। 200 কোটি টাকার টেক পার্কটা আগামী 5 বছরে প্রায় 5,000 নতুন চাকরি তৈরি করতে পারে। আর 100 কোটি টাকা দিয়ে বাঁধ মজবুত করলে প্রতি বছর প্রায় 50 কোটি টাকার বন্যার ক্ষতি আটকানো সম্ভব। অর্থাৎ এটা একটা লাভজনক বিনিয়োগ। বড় পরিকাঠামোর পাশাপাশি মানুষের জীবনে তাৎক্ষণিক স্বস্তি আনার জন্যও কিছু দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। যেমন 2026 সালের মধ্যে 5,000 প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরি শেষ করা, 2025-এর মধ্যে 100% বাড়িতে কলের জল পৌঁছে দেওয়া, সব BPL পরিবারের জন্য আয়ুষ্মান ভারত কার্ড নিশ্চিত করা, আর গ্রামে গ্রামে মোবাইল হেলথ ক্যাম্প চালু করা। একটা ভালো পরিকল্পনা তখনই সফল হয় যখন জাতীয় স্তরের বড় বড় নীতিগুলোকে স্থানীয় বাস্তবতার সাথে ঠিকমতো জোড়া যায়। আর একজন জনপ্রতিনিধির আসল কাজটাই হলো এই সংযোগটা তৈরি করা। একটা উদাহরণ দিই। ধরুন, একটা বাড়িতে যখন কলের জলের সংযোগ পৌঁছায়, সেটা শুধু একটা স্থানীয় সুবিধা নয়, এটা আসলে জল জীবন মিশনের মতো একটা জাতীয় রূপান্তরের সাথে ওই পরিবারটাকে জুড়ে দেওয়া। যখন একজন সাধারণ মানুষ বোঝেন যে তার জীবনের উন্নতিটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটা বড় জাতীয় স্বপ্নের অংশ, তখন তার বিশ্বাস আর আস্থা দুটোই বেড়ে যায়। আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ যা কিছু বললাম তার সবকিছুর মূলে রয়েছে একটাই শব্দ: বিশ্বাস। মানুষ শুধু রাস্তা বা চাকরি চায় না, তারা এমন একটা শাসন ব্যবস্থা চায় যার উপর তারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে। আর এই বিশ্বাস অর্জন করতে হলে গোপনীয়তা এবং সম্মতিকে সম্মান করাটা অপরিহার্য। যখন কোনো নাগরিক তার সমস্যার কথা আপনার কাছে এসে বলে, তখন সেই তথ্য অত্যন্ত যত্ন নিয়ে সামলাতে হবে। ভারতের ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইনের মূল নীতি মেনে সেই তথ্য শুধুমাত্র তার জীবনকে উন্নত করার কাজই ব্যবহার করা উচিত, অন্য কোনো উদ্দেশ্যে নয়। এটাই দায়িত্বশীল শাসনের আসল পরিচয়। পরিশেষে একটা কথাই বলার, মানুষ জেগে আছে, তারা সব কিছু দেখছে, তারা সুশাসনকে পুরস্কৃত করবে আর উদাসীনতাকে শাস্তি দেবে। শেষ পর্যন্ত মানুষের রায় একটাই কথা বলে, তারা একটা উন্নত জীবন চায়। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai এ যোগাযোগ করুন বা 08042041602 নম্বরে ফোন করুন। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।